স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস সরকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন। বিশ্বের 21 দেশের শিল্পীরা অংশ নেয় এতে। নিজ নিজ দেশের ভাষা ও সংস্কৃতি তুলে ধরেন তারা। এ সময় বিভিন্ন দেশের অতিথিরা বিলুপ্তির পথে থাকা বিভিন্ন ভাষাকে পুনরুজ্জীবিত করতে একযোগে কাজ করার আহ্বান জানান। দুবাই থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী আয়োজন দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের। বৈচিত্র্যময় ভাষা ও সংস্কৃতির নানা পরিবেশনা নিয়ে হাজির হন 21 দেশের সাংস্কৃতিক গোষ্ঠী। আয়োজনে অংশ নেন 21 দেশের প্রতিনিধিরাও। এ সময় তারা নিজ নিজ মাতৃভাষায় তুলে ধরেন আন্তর্জাতিক মাতৃভাষার তাৎপর্য, প্রকাশ করেন নিজ নিজ ভাষার প্রতি ভালোবাসা। বিলুপ্ত প্রায় ভাষাগুলোকে সংরক্ষণের আহ্বান জানান তারা। কনসাল জেনারেল BM জামাল হোসেনের সভাপতিত্বে ও শ্রম সচিব ফকির মনোয়ার হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। সব দেশের ভাষাকে সম্মান জানাতেই এ আয়োজন বলছেন আয়োজকরা। The imperishable spirit of this day, অমর 21, Immortal Martyrs Day, gave us endless inspiration. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজের ভাষাকে সংরক্ষণের জন্য এবং এটা সম্প্রসারণের জন্য কাজ করে, একই সাথে অন্যান্য দেশের যে ভাষা রয়েছে সেগুলোর যাতে যথাযথ সংরক্ষণ এবং সেই ভাষা যাতে সাবলীলভাবে সবাই ব্যবহার করতে পারে সেদিকে আমাদের কাজ করা। আয়োজনে অংশ নিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। কনসুলেটের এমন উদ্যোগকে স্বাগত জানান তারা। বাংলাদেশ কনসুলেট দুবাই আজকে একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছেন, যেখানে বিভিন্ন দেশের দূতাবাসের, বিভিন্ন কনসুলেটের দূতাবাসের আপনার ডিপ্লোম্যাটরা এখানে এসেছেন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ করে দর্শকদের। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ইতালির রোমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে হয় এই আয়োজন। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এ সময় ভাষা শহীদদের সম্মানে নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। এছাড়া বাংলাদেশের সাথে মিল রেখে আগের দিন স্থানীয় সময় সন্ধ্যায় দূতাবাসের উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে অংশ নেন প্রবাসীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের প্রবাসীরা। ভাষা শহীদদের সম্মানে ইতালি সরকারের সহায়তায় 2011 সালে স্থানীয় আইজ্যাক রবিন পার্কে স্থাপন করা হয় এই স্থায়ী শহীদ মিনার। ইতালির পাদোভা 21-এর প্রথম প্রহরে স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ভেনিস শাখা আওয়ামী লীগ। বাংলাদেশের সময়ের সাথে মিল রেখে স্থানীয় সময় রাত 7:01 করা হয় আয়োজন। গাওয়া হয় 21-এর গান। এ সময় উপস্থিত ছিলেন ভেনিস শাখা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল, মোশাররফ মোল্লা, মশিউর রহমান, জাহাঙ্গীর সৈয়াল সহ অনেকে। নানা কর্মসূচিতে যুক্তরাজ্যের বার্মিংহামে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করা হয়েছে। ভাষা শহীদদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের প্রবাসীরা। আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ বার্মিংহামের উদ্যোগে হয় এই আয়োজন। বাঙালি অধ্যুষিত স্মল হিতের সিটি ফুটবল ক্লাবের কার পার্কে স্থাপন করা হয় অস্থায়ী শহীদ মিনার। স্থানীয় সময় রাত 12:01 শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানায় প্রবাসীদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়র অ্যান্ড্রু স্ট্রিট। যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে সর্বজনীন 21 উদযাপন কমিটির উদ্যোগে হয় এই আয়োজন। পরিচালনা করেন কমিটির আহ্বায়ক সিরাজউদ্দৌলা, সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেন রেফায়েতুল্লাহ চৌধুরী, আশরাফ উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস, খন্দকার আক্কাস, আবু তাহের সহ অনেকে। সবশেষে এভিনিউ সি প্লাজায় 12:01 অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়।
চীনেও পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চীন শাখা আওয়ামী লীগের উদ্যোগে হয় এই আয়োজন। দিবসটি উপলক্ষে ছিল নানা কর্মসূচি। গুয়াংজুতে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন স্থানীয় প্রবাসীরাও। এরপর ভাষা শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পালিত হয় নীরবতা। আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক আশরাফুল মোমিন চৌধুরী এবং ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সভাপতি জনি ব্যাপারী। বক্তব্য রাখেন আওয়ামী লীগ চীন শাখার সহসভাপতি মোহাম্মদ শামীম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, নাজমুল হোসেন মিশু সহ অনেকে। নিউ ইয়র্কে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সিটি জ্যামাইকা এলাকার আশা অ্যাডাল্ট ডে কেয়ার পার্টি হলে দিবসটি উপলক্ষে ছিল আলোচনা সভা। এ সময় ভাষা শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। নিউ ইয়র্ক সিটির আশা হোম কেয়ার ও আশা অ্যাডাল্ট ডে কেয়ারের উদ্যোগে এই আয়োজন হয়। উপস্থাপক সৌরভ ইমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, ভাইস প্রেসিডেন্ট এশা রহমান, ফজলুল কাদের চৌধুরী, শামসুল হক সহ অনেকে। ভূমি জটিলতার নিষ্পত্তি শেষে শান্তিনিকেতন ছাড়লেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বৃহস্পতিবার রওনা দিলেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। যাওয়ার আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানান পৈতৃক সূত্রেই জমির মালিক তিনি। ভূমি সংস্কার দপ্তর থেকে তার নামে মালিকানা করে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে তার পৈতৃক বাড়ি শান্তিনিকেতনের প্রতীচি নিয়ে মতবিরোধ শুরু হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি অন্যায়ভাবে শান্তিনিকেতনের জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। পাল্টা জবাবে তিনি জানান 1.38 একর জমির উপর নির্মিত বাড়িটির 1.25% তার নামে রেকর্ড করা আছে। আদালতে পারিবারিক উইলও জমা দেন তিনি। সমস্ত নথি পর্যালোচনা করে আদালত অমর্ত্য সেনের নামেই জমি রেকর্ডের নির্দেশ দেন। পশ্চিমা নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার জাহাজগুলোকে বাংলাদেশের বন্দরে ফিরতে দেওয়া হবে না বলে মস্কোকে জানানো হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে এই অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলি সাবরিন এ কথা জানান। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক টিকিয়ে রাখতেই জাতীয় স্বার্থে রাশিয়া জাহাজ ভিড়তে দেয়া হয়নি। এই সিদ্ধান্তকে বিচ্ছিন্ন বিষয় উল্লেখ করে সাবরিন বলেন, এতে করে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না। কারণ শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশও রাশিয়ার মাদার ভেসেলের উপর নিষেধাজ্ঞা মেনে চলছে। রুদেলকা অ্যান্ড্রিও ইউরেভিচ গত 21 ফেব্রুয়ারি 2023 তারিখে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব কামরুল আহসানকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই বিচ্ছিন্ন প্রভাব ফেলবে না। পর্যটন খাতে বিশেষ অবদানের জন্য গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা আক্কাস উদ্দিন। থাইল্যান্ডের ব্যাংককে ম্যারিয়ট মার্কুইস এশিয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এশিয়া, আমেরিকা ও আফ্রিকার 100 জন উদ্যোক্তা এই পুরস্কার পান। এর মধ্যে 12 জন বাংলাদেশের অনুষ্ঠানে। থাইল্যান্ডে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। একটি বেড়িবাঁধ আমূল পাল্টে দিয়েছে সমুদ্র ঘেরা ভাসান চরের চিত্র। দূর করেছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির সংখ্যা। কক্সবাজারের ক্যাম্প থেকে স্থানান্তরিত 32,000 রোহিঙ্গাও অনেকটাই স্বস্তিতে। টেকসই বেড়িবাঁধ ঘিরে তৈরি হয়েছে ফসল আবাদের সুযোগ। ভাসানচর ঘুরে এসে সৈয়দ আসাদুজ্জামান লিমনের তোলা ছবিতে আরিফুর রহমান সবুজের রিপোর্ট। প্রায় 13,000 একরের সমুদ্র ঘেরা ভাসানচরে বড় ধরনের ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এমন শঙ্কা ছিল আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার। তবে 19 ফুট উঁচু এই বেড়িবাঁধ উড়িয়ে দিয়েছে সেই শঙ্কা। এর মধ্যেই ভাসানচরের চারপাশে 11.5 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ প্রায় শেষ। অল্প কিছু অংশে চলছে বাঁধের উপর ঘাস লাগানোর কাজ। 100%ই কমপ্লিট, এটা পুরো কমপ্লিট। তবে এখন হয়তো একটু দেখাশোনা বাকি আছে, একটু হালকা পাতলা রিপেয়ারিং, এতটুকু আর কি। আপাতত বলা যায় যে যত বড় ঘূর্ণিঝড় হয় ইনশাল্লাহ বেড়িবাঁধের উপর দিয়ে আসতে পারবেন। সর্বোচ্চ ঘূর্ণিঝড়ের পানি কালভার্ট পর্যন্ত আসতে পারে। প্রথম ধাপে এই বাঁধের উচ্চতা ছিল 9 ফুট আর প্রস্থে 121 ফুট। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পরামর্শে পরে তা 19 ফুটে উন্নীতকরণের প্রকল্প নেয় সরকার। প্রস্থ বাড়ানো হয় আরও 140 ফুট। বাংলাদেশের উপকূলে সর্বশেষ আঘাত হানা ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের সময় ভাসানচরের সর্বোচ্চ এই অংশটি পর্যন্ত জোয়ারের পানি উঠেছিল। এখান থেকে আরও অন্তত 10 মিটার উঁচুতে নির্মাণ করা হচ্ছে ভাসানচরের চারপাশে 14 কিলোমিটারের এই বেড়িবাঁধ।
সংশ্লিষ্টরা বলছেন বেড়িবাঁধটি এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে 12 থেকে 15 মিটারের জলোচ্ছ্বাসেও পানি ভিতরে প্রবেশ করতে না পারে। টেকসই বেড়িবাঁধ স্বস্তি এনে দিয়েছে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরিত 32,000 রোহিঙ্গাদেরও। বাঁধের কারণে সমুদ্রের নোনা পানি ভিতরে ঢুকতে না পারায় তৈরি হচ্ছে ফসল এবং ফলফলাদি চাষের সুযোগও। এটা বেড়িবাঁধের ভিতরে আছি মানে কি মানে হন দরজা মজল্লা মানে পানি টানি হওয়ার সমস্যা নয়। বেড়িবাঁধ নোনা পানি না ওঠার কারণে মানে কেটকলা হয়েছে এরিয়ার। বেড়িবাঁধের উপর নির্মিত হয়েছে 17টি কালভার্ট, যাতে ভেতরে আটকে থাকা পানি নিষ্কাশন করা যায় সহজেই। বাঁধের ভেতরের অংশে লাগানো হয়েছে নারিকেল, সুপারি সহ বহু ধরনের গাছপালা। বাংলাদেশে যে কোনো জায়গার চাইতে এখানকার বেড়িবাঁধের হাইট অনেক বেশি এবং বেড়িবাঁধের যে উইড সেটা এত সুন্দর করে করা হয়েছে এবং ইউকের কনসালটেন্ট ছিল আমাদের সাথে HR উইলিংফোর্ড, তারাই আমাদের পরামর্শক। তাদের পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু শতভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাঁধের চারপাশে নির্মিত হচ্ছে 13 কিলোমিটার দীর্ঘ আউটার রিং রোডও। পুরো বেড়িবাঁধের এই প্রকল্পটিতে খরচ হচ্ছে 430 কোটি টাকা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ভাসানচর, নোয়াখালী। সড়কপথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল স্থলবন্দরে গেলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৃহস্পতিবার দুপুরে বেনাপোলে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন। পরে ভারতীয় হাইকমিশনার স্থলবন্দরের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন, সেই সাথে বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন প্রণয় কুমার। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে অংশ নেন তিনি। এ সময় সাংবাদিকরা পেট্রাপোল ইমিগ্রেশনে যাত্রী হয়রানি সহ নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। আরও একবার ঢাকায় এসে বাংলাদেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। পাশাপাশি অধিনায়ক হিসেবে বাংলাদেশের মাটিতে প্রথম টেস্ট থেকে শুরু করে পিঙ্ক বল টেস্ট আয়োজনের স্মৃতিচারণ করলেন প্রিন্স অব কলকাতা। ডিএনসিসি মেয়র কাপ 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ করতে খেলাধুলার বিকল্প নেই। ঢাকার একটি 5 তারকা হোটেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ডিএনসিসি মেয়র কাপ 2023 সিজন 2 এর জমকালো উদ্বোধন। অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলী। প্রধান অতিথি সৌরভ পুরো আয়োজনের মধ্যমণি হয়েই যে থাকলেন তার বলার অপেক্ষা রাখে না। মুগ্ধ হয়ে দেখলেন তাকে নিয়ে প্রদর্শিত তথ্যচিত্র। তখন থেকে যেন উজ্জ্বল নক্ষত্রের মতো। মহারাজাকে নিয়ে উষা উত্থুপের গাওয়া দাদা উই লাভ ইউ শিরোনামের গানে সবাই মেতে ওঠার পরেই দাদা উঠলেন মঞ্চে, জানালেন বাংলাদেশের প্রতি তার ভালোবাসার কথা। কিন্তু আমি একটা কথা বলি যে যতবারই আমি এখানে আসি আমি এত মানুষের ভালোবাসা পাই, আমি বুঝতে পারি না যে এটা ভারত না বাংলাদেশ। আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে। আরও একবার সৌরভে মুগ্ধ বাংলাদেশ আর এপার বাংলার সত্যিকারের ভালোবাসায় মুগ্ধ সৌরভ। একে একে স্মরণ করলেন যত সুখস্মৃতি। স্পোর্টস ইজ দি অনলি সলিউশন ফর আ ড্রাগ ফ্রি কান্ট্রি। আমি বাংলাদেশের কালচার নিয়েও খুব ওয়াকিবহাল। যখন প্রথম পিঙ্ক টেস্ট হয়, আর এটাও কোইন্সিডেন্স, আমার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে প্রথম টেস্ট ম্যাচ, প্রথম পিঙ্ক টেস্ট আমরা আয়োজন করেছিলাম বাংলাদেশের বিরুদ্ধে। আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন কলকাতায় আমার আমন্ত্রণে ওই টেস্ট ম্যাচ দেখতে। তাই প্রচুর মধুর সময় কেটেছে বাংলাদেশের মানুষের সাথে। ঢাকার যুব সমাজকে মাদকমুক্ত সুস্থ স্বাভাবিক জীবনের পথে এগিয়ে নিতেই মেয়র কাপের আয়োজন, জানালেন অনুষ্ঠানের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সৌরভ গাঙ্গুলী এখানে এসছে, আমি যখন তাকে বললাম দাদা তোমাকে এখানে আসতে হবে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য, সাথে সাথে দাদা বলল আমি আসব, এবং সেই সাথে বলল আমি আসব কিন্তু একটি টাকাও আমি পারিশ্রমিক হিসাবে নিব না। ডিএনসিসি মেয়র কাপের অন্যতম পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন জানালেন আয়োজন ঘিরে তার অভিব্যক্তি। আসলে খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয়বার অনুষ্ঠান হতে যাচ্ছে আমাদের মেয়র কাপ 2023। মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে মেয়র কাপের দ্বিতীয় আসর। টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল। সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।